চ্যালেঞ্জ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষরা। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর কি? আপনি তো এটা বলতে পারবেন না যে ভাই আমি তো এই কাজগুলো আমার না, আমি অন্য কাজ করতে আসছি, অন্য কাজ করার না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে নির্বাচন কেমন করে হবে? তখন নির্বাচনে কি অবস্থা হবে? আপনার পুলিশকে আমরা কাজে লাগাতে পারছি কিনা, পুলিশকে সেই মোটিভেশন করতে পারছি কিনা? আমাদের পুলিশের উপরে যে আক্রমণ হয়েছিল এবং সেই আক্রমণের কারণে দিশেহারা পুলিশ এবং আক্রমণের কারণ ছিল, তাদেরকে ডিফাইন করার কিছু নেই, কিন্তু তাদেরকে তো এখন কাজে লাগাতে হবে। সেই নেতৃত্ব কোথায়? পুলিশকে কি আমরা সেই নেতৃত্ব, সেই মোটিভেশন দিতে পারছি কিনা? আমাদের যে আগামী একটা নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচন, নির্দলীয় নির্বাচন, যেখানে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সেই নির্বাচনে যে 12 লক্ষ থেকে 14 লক্ষ গণকর্মচারী কাজ করবেন, তারা কিভাবে কাজ করবেন? তাদের মোটিভেশনটা কই? আপনি সংস্কার করে অনেক কিছু করতে পারেন। বাংলাদেশের নির্বাচনের যে ব্যবস্থা, নির্বাচন কমিশনের যে সমস্ত আইন, সংবিধান, বিধিবিধান একটা ভালো নির্বাচন করার জন্য যথেষ্ট। অভাব কোথায়? অভাব হচ্ছে সরকার, গড, জিওডি, গভর্নমেন্ট অফ দ্য ডে, ভগবান বা ঈশ্বর না, তাদের সদিচ্ছা নাই। তারা সদিচ্ছা থাকলেই একটা ভালো নির্বাচন করা সম্ভব। 91, 96, 2001, 2008 এটার উদাহরণ। সুতরাং আমরা ওইখানে যদি সদিচ্ছা না থাকে, আপনার যদি ওইখানে সদিচ্ছা আমরা দেখতে না পারি, তাহলে কিন্তু এই ভালো নির্বাচন হবে না। এখন আমরা যে রাজনৈতিক ঐক্যের কথা বলছি, ঐক্য তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মিনিমাম কমন পয়েন্ট বা কমন মিনিমাম পয়েন্ট, আপনি সংস্কার করেন, যাই রিপোর্ট দেখ, এর মধ্যে যেটুকু করলে আমরা সবাই মিলে একমত হব, সেই একমতের ভিত্তিতে কিন্তু আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার না করলে কোনো নির্বাচন নয়, খুবই ভেদ কথা। তাহলে পরিষ্কার করে বলেন যে এই সংস্কার মানে এটা না হলে নির্বাচন নয়। আপনি ইচ্ছা করলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, সংবিধানকে কবরও দিতে পারবেন না। সুতরাং এরকম ঘোষণা করে কোনো লাভ নেই। এই সংবিধান কবর দেওয়ার মতো যে সক্ষমতা, সেটা এই সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে কবর দিতে পারবে না। সুতরাং ওই সংবিধানের মধ্যে থেকে আপনি অর্ডিন্যান্স জারি করে, অন্যান্য আইন কানুন জারি করে আপনি কতটুকু ভালো করে একটা নির্বাচন করা যায় সেটা করার চেষ্টা করবেন। এই সরকার যেটা করতে পারতো সেটাও তো করে না। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার কথা, সাইবার সিকিউরিটি আইন, এটা তো সংবিধান বাতিলের মতো না, এটা তো অর্ডিন্যান্স দিয়ে বাতিল করা যায়। 5 মাস হয়ে গেছে, বাতিল করেছে? করে নাই। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 74 সালে আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে আমি এটার প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি। হাজার হাজার মানুষের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আটক আছে, এখনো আটক আছে। কোথায় ভাই? এত পরিবর্তন হলো, সরকার আসলো গেল, 54 বছর ধরে কেউ এটা বাতিল করে না। আপনার বিশেষ বাহিনী, রক্ষী বাহিনী করা হয়েছিল, কত কথা, 75-এর পরে এই বাহিনীটা ডিসবাইন্ড করা হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কি শিখেছেন? তারা আরেকটা বিশেষ বাহিনী করলেন, র্যাব, এবং সেই বাহিনীও এখন বাতিল করার প্রশ্ন আসছে। তাহলে শিক্ষাটা কি? যে আপনি নতুন কোন স্পেশাল বাহিনী করবেন না। তো এই সরকারের পক্ষে যা যা করা সম্ভব ছিল সেগুলোতে এই সরকার কি কি করছে তা আমাদের সামনে আছে। এত ঢিলেমি করে সরকার চালালে তো হবে না। আপনি সরকারকে সময় দিবেন, দিতে পারেন, কিন্তু 5 মাস সময়ের একটা মূল্যায়ন হতে হবে। আপনি যদি আগামী আরো 5 মাস ওনারা থাকেন, আগামী 5 বছরও যদি থাকেন, তারও মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে বলতে হবে তারা কি কি করতে চান, এবং 5 বছর তাদেরকে কেউ সময় দিবে না। সুতরাং তাদের যে সময়সীমা, তাদের যে প্রধান উপদেষ্টা যে সময়সীমা ঘোষণা করেছেন, সেটার সাথে যদি আমি একমত হই, তাহলে এটা হলো বর্তমান বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুলাই, এর মধ্যেই আপনাকে যা যা করার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে সেই সরকার গঠন করতে হবে। সেই সরকার ফ্যাসিবাদী হবে না, যেহেতু আমরা বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। সেটাই হলো ফ্যাসিবাদ না হওয়ার উপকরণ। সেটার উপকরণ এই নয় যে ওই সরকারের মধ্যে আমার অংশগ্রহণ থাকতে হবে, ওই সরকারে আমরা একটা নতুন দল তৈরি করতে হবে এবং সেই দল সরকার গঠন করবে। এগুলো উপকরণ না, উপকরণ একটাই, আমরা বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, বাইরে প্রেশার থাকবে, জনগণ ঐক্যবদ্ধ থাকবে, তাতে সরকার কখনো ফ্যাসিবাদী আচরণ করতে না পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ বক্তব্য, অসাধারণ বক্তব্য, ধন্যবাদ স্যারকে। আমরা এর মধ্যে আমাদের আরেকজন অতিথি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার এসছেন। তা আমি আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে অনুরোধ করছি একটু সময় ওনাকে এই 2-3 মিনিটের জন্য আমরা একটু প্লিজ, জি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ প্লিজ। ধন্যবাদ মাননীয় সভাপতি।